আজ কি পড়াবো বললাম? বিমলার অভিমান। কার লেখা? নবকৃষ্ণ ভট্টাচার্য। বলেছে কি দেখো, বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্য। তোমরা এর আগে নবকৃষ্ণ ভট্টাচার্যের কিছু পড়ো, তাহলে আমরা প্রথমে কি করব, কবি পরিচয়টি হালকা করে জেনে নেব। দেখো বলেছে, ছোটদের অতি প্রিয় কবি নবকৃষ্ণ ভট্টাচার্য 1859 খ্রিস্টাব্দে হাওড়া জেলার আমতায় জন্মগ্রহণ করেন। তাহলে কি এই লেখক অর্থাৎ এই কবিতার যে লিখেছেন তিনি, অর্থাৎ কে, যে নবকৃষ্ণ ভট্টাচার্য, তিনি কি বলেছে দেখো, তিনি হাওড়া জেলায় কোথায়, যে আমতায়, কত সালে, 1859 খ্রিস্টাব্দে কি করেছেন, তার জন্ম হয়েছে। দেখো বলেছে সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। তিনি কোথায় পড়াশোনা করেন যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলবে, যে সংস্কৃত কলেজিয়েট স্কুলে তিনি পড়াশোনা করেন। বিচিত্র ধর্মী কবিতা রচনা করে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব স্থান করে নিয়েছেন। বলছে তিনি শুধু এক রকমের কবিতা লেখেননি, যে ধরো শুধু গাছ নিয়ে লিখেছেন, শুধু পরিবেশ নিয়ে লিখেছেন, শুধু মানুষ নিয়ে লিখেছেন, তা লেখেনি। মানে তার কবিতার যে মূল বিষয় সেটা কি অনেক রকমের। বলছে এইটাকেই তিনি কি, মানে এই যে কবিতার তার লেখার ধরন, এই যে বিভিন্ন জিনিসকে নিয়ে কবিতা লেখা যেতে পারে, এইটাই তাকে কি বাংলা সাহিত্যে তাকে স্থান করে দিয়েছে। তারপরে বলছে দেখো, তার উল্লেখযোগ্য বই, এগুলো কিছু মনে রাখবে। যেমন তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে কি বলছে, বালক পাঠ, বাঙালির ছবি, শিশু পাঠ, ছেলেবেলা, কবিতা কুসুম, শিশুরঞ্জন, রামায়ণ, ছবির ছড়া, সকালের ইতিহাস, সুবোধ ব্যাকরণ এবং নীতিপাঠ ইত্যাদি। বলছে তার যে উল্লেখযোগ্য বই, তার মধ্যে তুমি 5টা মনে রাখবে। 5টা তোমার যেগুলো সহজ মনে হবে তুমি সেগুলোই মনে রাখবে। বলেছে তিনি সখা নামক পত্রিকার সম্পাদন করেছিলেন। তিনি কোন পত্রিকার সম্পাদন করেছিলেন? সখা নামক পত্রিকার সম্পাদন করেছেন। বলছে একসময় মাসিক বসুমতী পত্রিকায় সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি কি বসুমতী পত্রিকায় কি বলেছিল, সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছিল। 1939 খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয়, অর্থাৎ তিনি মারা যান কবে, 1939। দেখো তারপরে বলেছে, নিচেই দেখো আছে, জেনে রাখো। বলেছে নবকৃষ্ণ ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদনা করতেন? দেখো আমি যে কবি পরিচয়টি পড়ালাম সেখানেই দেখো বলা আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি হবে? দেখো
দেখো এবার ক্ষয়েরটা দেখো, ক্ষয়েরটা বলেছে কবির লেখা 4টি বইয়ের নাম। কবির লেখা 4টি বইয়ের নাম কি কি লিখবে? তোমরা তোমাদের পছন্দ মতো লিখবে, আমি আমার পছন্দ মতো লিখছি। দেখো উপরে দেওয়া আছে তার উল্লেখযোগ্য বই, যেমন ধরো লিখবো আমি বালক পাঠ, একটা হলো, দেখো এটা কোটেশনের মধ্যে রাখবে, হ্যাঁ এগুলো সবসময় লক্ষ্য রাখবে। তারপরে লিখবো বাঙালির ছবি, তারপরে কি লিখবো, একটা করে কমা দিবে আর এগুলো কোটেশনের মধ্যে রাখবে। তারপরে লিখবো, ধরো এখানে লিখে দিচ্ছি শিশু পাঠ, আর একটা কি লিখবো ছেলেবেলা, দেখো এবার কি বলেছে কোন স্কুলে কবি পড়াশোনা করেন, গয়েরটা কি লিখবো, কোন স্কুলে পড়াশোনা করেন? তিনি সংস্কৃত কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। এগুলো লিখে নাও। এবার দেখো আমরা কি পড়বো, এই বিমলার অভিমান কথাটা, যে গল্পটা কবিতাটা আছে সেটা এবার পড়বো। দেখো বিমলার অভিমান, বিমলা একটা কি মেয়ের নাম, অভিমান মানে কি, ধরো রাগ করেছে কোনো বিষয়ে, সেটাই বলছে যে দেখো নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা মেয়ের অভিমানের কবিতা। দেখো কি বলেছে, বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য। খাবো না তো আমি, দাদাকে অতটা খেয়ে এতখানা অবনীত, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পুজো করে দাও এনে সোনামণি মা, কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, তার বেলা ও বিমলা নেমা একবার, ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, জামা একবার দিয়ে দে তো মা তাড়িয়ে, দাদা বসে আছে খেতে দাও তো মানুন, পানটা যে বড় ঝাল দে মা এনেছু, যাব না তো ফরমাস সব তুমি করো, যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচে আর মরে, খাবারটি আসে যেই আর তারে মরে নেই, আর তার বেলা রাধু মাধু বামি, রাধু মাধু, তার বেলা রাধু মাধু বামি, রামি শ্যামি, খাবো না তো আমি। দাদা বলে বেশি বেশি খাবে দাদা তাই, দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই, তবু বেশি খায় আহা সেটি ছোট ভাই, দুই ধারে সোনার চূড়ো মাঝেতে ছায়ের মুড়ো, তাই বুঝি বিমলার কমে গেছে দাম, খাবো না তো আমি। দেখো এই কবিতাটিতে কি বলেছে যে বিমলার যে অভিমান, অভিমান কেন, দেখো তার দাদা আছে ভাই আছে, কিন্তু যখন দেখো কাজের ফরমাইশ, যেহেতু সে একটা মেয়ে, দেখো কি বলছে যে কাজের ফরমাইশের বেলায় কি যা বিমলা যা সবসময় তাকেই যেতে হচ্ছে, কিন্তু যখন খাবার বেলায় আসছে তখন কি তাকে অল্প দিচ্ছে, তার দাদাকে ভাইকে বেশি দিচ্ছে, আর আমাকে তখন বিমলা বলছে আমাকে তখন ভুলেই যাচ্ছ তোমরা, তো সেটাই বলছে।
কি বলছে যে খাবো না তো আমি, বলছে আমি খাবো না। কেন খাবো না দেখো বলছে, দাদাকে অতটা ক্ষীর, মানে দাদাকে অনেকটা ক্ষীর দিয়েছে, বলছে এতখানা অবনী, আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামে, মানে আমাকে যে ক্ষীরটুকু দিয়েছো সেটা খালি নাম সাক্ষী ক্ষীর, ক্ষীর কোথায়, এরকম বলছে, মানে একবারে অল্প দিয়েছে, খাবো না তো আমি, সে আরো বেশি চাই, তার জন্য বলছে কি আমি খাবো না। বলছে ফুল আনিবার বেলা যা বিমলা যা, বলছে যখন ফুল আনতে তুমি পুজো করবে, আমি যখন আমাকে কি করবে ফুল আনতে পাঠাবে, তখন কি যা বিমলা আর একবার যা দিয়ে নিয়ে আয়, এরকম বলছে। বলছে পুজো করি দাও এনে সোনামণি মা, তখন কি বলছে মা বলছে যে আমি পুজো করব, যা বিমলা যা গিয়ে ফুল নিয়ে আয়, তো সেটাই বলছে, তখন কি সোনামণি মা, তখন তাকে আদর করে কি ডাকছে যে সোনামণি মা, অর্থাৎ তাকে কাজ করিয়ে নেবার বেলায় তাকে খুব যত্ন করছে। কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, কি বলছে যখন তার ছোট ভাই যখন খুব কাঁদছে, তখন তাকে কি ঘরে রাখা যাচ্ছে না, কেউ ধরে রাখতে পারছে না, তখন কি বলছে যে যা বিমলা যা একবার ছেলে খোকাকে কোলে নে, এরকম বলছে। বলছে তার বেলা ও বিমলা নেমা একবার, তখন কি বলছে যে বিমলা যে যা একবার নেগা ভাইকে একবার কোলে নে ভাইকে, এরকম বলছে। বলছে ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে, যখন ছাগলে কি নোটে গাছ খাচ্ছে, জামা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে, তখন কি বলছে যে জামা একবার যা দিয়ে কি করছে ওই গাছটা খেয়ে নিচ্ছে ছাগলটাকে, যা ছাগলটাকে একবার তাড়িয়ে দিয়ে আয়। দাদা বসি আছে খেতে দাও তো মানু, বলছে দাদা খেতে বসেছে, কি যে তোর দাদা খেতে বসেছে, তখন মা কি বলছে যে দাদা মা একটু যে নুনটা দিয়ে হয়তো দাদাকে, এটাই বলছে। পানটা যে বড় ঝাল দে মা এনে চুন, বলছে পানটা যখন ঝাল লেগেছে তখন কি বলছে যে যে যা মা একটু চুন নিয়ে, দেখো এইখানে যতগুলো কথা বলেছে কি বিমলাকে দিয়ে যে আবদার করেছে যে এইগুলো করে দে এইগুলো করে দে এইগুলো করে দে, সেটাই বলেছে। দেখো কেন যতগুলো বলেছে, ফুল আনবার কথা বলেছে, খোকা কাঁদছে খোকাকে নেওয়ার কথা বলেছে, দেখো ছাগল যে গাছ খাচ্ছে ছাগলটাকে তাড়ানোর কথা বলেছে, আবার কি বলেছে দাদা খেতে বসেছে দিয়ে খাবারে কি নুন হয়তো কম হয়েছে, বলেছে যে নুনটাও এনে দে, এমনকি যখন পান খাচ্ছে পানটা ঝাল লেগেছে তখন কি বলছে চুনটাও এনে দে। বলছে যার যত ফরমাস সব তুমি করো, বলছে যার যত ফরমাইশ আছে সব কি করো তুমি আমাকে দিয়ে করা, সেটাই বলছে। তাতে তুমি বিমলাটি বাঁচে আর মরে, বলছে ওই কাজগুলি করতে যে আমার যে কতটা খারাপ লাগে বা আমার যে করতে ইচ্ছে করে না, সেটা তোমাদের কোনো বড় কথা নাই, কি আমি তাতে বাঁচি আর মরি তাতে তোমাদের কিছু যায় আসে না, তুমি কি করছো যেগুলো করে দেবে। বলছে খাবারটি আসে যেই তার বেলা মনে নেই, যখনই খাবারের সময় আসে তখন কি তোমার আর বিমলাকে মনে থাকে না, দেখো পরের লাইনেই পাবো তখন কাদেরকে মনে থাকে, বলছে তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামী, বলছে তার বেলা কি রাধু মাধু রামি বামি শ্যামী, মানে এদেরকে সবাইকে মনে থাকছে কিন্তু আমাকে মনে থাকছে না, দেখো সেটাই বলছি, খাবো না তো আমি, স্বাভাবিক এটা রাগ হবে। তোমার ঘরে যদি ধরো দুটো ভাই থাকে দাদা থাকে, তুমি ধরো ছোট একটা, তোমার ধরো একটা দাদা আছে বড় আর ছোট একটা ভাই আছে, তো সবাই কি দেখবে ছোট আর বড়র একটু বেশি আদর হয়, এটা হয়, আমি বলছি না যে হয় না, হয়, তবে কি একটু কম হয়, তো সেটাই বলছে। দেখো দাদা বড় বেশি বেশি খাবে দাদা, তাই বলছে কি তোমার দাদা বড় তাই সে বেশি বেশি খাবে, বলছে ওগো বেশি খাবে। আহা সেটি তো ছোট ভাই, বলছে যে ছোট ভাই হয় সেও তো বেশি খাবে, বলছে দুধারে সোনার চূড়ো, অর্থাৎ যে এই যে তার দাদার ভাই, মানে এটা কি বলেছে দেখো দুধারে সোনার চূড়ো মাঝেতে ছায়ের মুড়ো, মানে মাঝেতে ছায়ের মুড়ো কে, বলছে বিমলা নিজে বলছে মাঝেতে ছায়ের মুড়ো কে আমি, বলছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি, বলছে আমি মাঝে আছি বলে কি তোমার দামটা কমে গেছে, এটাই বলছে মাকে, বলছে খাবো না তো আমি, বলছে রাগ করেছে তাই কি বলছে যে আমি খাবো না। দেখো এরপরে চলে এসো কবিতার বিষয় সংক্ষেপ। দেখো কবিতার মধ্যে বিমলা নামে একটি মেয়ের অভিমান ধরা পড়েছে, দাদার পাতে ক্ষীরের অভাব নেই আর বিমলার বেলায় সামান্য মাত্র, ফুল আনার সময় বিমলার ডাক পড়ে, কান্নারত দুরন্ত খোকাকে কোলে নেবার জন্য তার ডাক, ছাগলে নোটে গাছ মুড়লে দাদার
খেতে বসার সময় নুনের দরকার হলে অথবা পানে চুনের দরকার হলেও বিমলারই ডাক পড়ে। অথচ খাবারটি এলে তার আর ডাক পড়ে না। দাদা, ছোট ভাই, রাধু, মাধু, বামি, রামি, স্যামি এরাই ভাগ পায় বেশি, তাই মনের দুঃখ বিমলা খেতে চায় না। এটাতে কি তার একটা মনের একটা দুঃখ, তার মায়ের প্রতি তার একটা অভিযোগ, তার একটা অভিমান, এটাই প্রকাশ পেয়েছে গল্পের মধ্যে। দেখো গল্পটি পড়তে মানে কবিতাটি যখন পড়লাম তখন আমরা কি পেলাম, একটা ক্ষীর বলে শব্দ পেয়েছি। দেখো এখানে শব্দার্থে লেখা আছে ক্ষীর হচ্ছে ঘন দুধের মিষ্টান্ন। তাহলে ক্ষীর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ক্ষীর কি, তুমি বলবে যে ঘন দুধের মিষ্টান্ন। দুরন্ত মানে দুর্দান্ত, মানে যাকে আটকে রাখা যায় না, দস্যু ছেলে, সেটাই বলছে দুর্দান্ত মানে দুরন্ত। ভার মানে হচ্ছে কষ্টকর। ফরমাস মানে হচ্ছে আদেশ। ফরমাস মানে হচ্ছে তোমাকে কেউ কিছু বলছে, তুমি সেই কাজটা করে দিচ্ছ, সেটাই হচ্ছে ফরমাস। চূড়ো, চূড়া, চূড়ো হচ্ছে শিখর, অর্থাৎ যে শিখর মানে হচ্ছে একদম কি বলবো উঁচুতে যাকে বলে, যেমন পর্বত শিখর সেরকম। বলছে নুরো হচ্ছে আগুন ধরাবার জন্য শুকনো খড়। বলছে নুরো কি, বলছে আগুন ধরাবার জন্য যে শুকনো খড় সেটাই হচ্ছে নুরো। তারপর বলছে দুধারে সোনার চূড়ো। এখানে দুধারে সোনার চূড়ো বলতে কি বোঝাচ্ছে, এখানে দেখো বড় এবং ছোট ভাইকে বোঝানো হয়েছে। বলছে কমে গেছে দাম। কি বলছে যে বিমলার কদর নেই বলে সেই অভিমানে এই কথাটি বলেছে। দেখো এবার হাতে কলমে চলে যাও। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। দেখো বলেছে নোটে হলো এক প্রকার কি সবজি, শাক, ফলের গাছ না আলুর গাছ? নোটে হচ্ছে একটা শাক, নোটের শাক বলে না সেটা। বলছে বিমলাকে নুনের যোগান দিতে হয় কাকে? বলছে দাদা খেতে বসলে, ভাই খেতে বসলে, মা খেতে বসলে না বাবা খেতে বসলে? দেখো এখানে আমরা একটি লাইন পেয়েছি, কি বলেছে, দাদা বসে আছে খেতে, দাও তো মানু। এখানে একটা কি লাইন পেয়েছি কি যে দাদা বসে আছে খেতে, তাহলে কে খেতে বসেছে? দাদা বসেছে এখানে। তারপর বলেছে পান ঝাল লাগলে দরকার হয় কিসের? সুপুরির দরকার হয় না চুনের দরকার হয় না খয়ের না জর্দা? খয়ের আর যদি জর্দা দিয়ে আরো বেশি ঝাল লেগে যাবে, সুপুরি তো হবে না, তাহলে কি হবে এখানে চুন। আবার এখানে দেওয়াই আছে দেখো পানটা যে বড় ঝাল, দেমা এনে চুন। দেখো এখানে বলা আছে চুন আনার কথা, তাহলে এখানে চুন হবে। ফরমাস শব্দের অর্থ কি? অনুরোধ, প্রার্থনা, আদেশ না তিরস্কার? এখানে অনুরোধ হবে না, আদেশ হবে। বলছে তালিকা থেকে শব্দ নিয়ে শূন্যস্থান বানাও, শূন্যস্থানে বসাও। দেখো এই কবিতাটি যখন পড়েছো, আমি একবার পড়ালাম তোমাদেরকে, তো তোমরা কি করবে 5 থেকে 6 বার পড়বে, কবিতাটি মুখস্থ করবে। তারপরে কি করবে, যে বানানগুলো আছে সেই বানানগুলো ভালো করে লক্ষ্য করবে যাতে বানানের ভুল না হয়। দেখো ড্যাশ ড্যাশ আনিবার বেলা যা বিমলা যা, কি ফুল আনিবার বেলা যা বিমলা যা, এরকম করে শূন্যস্থানগুলো পূরণ করবে। দেখো বিমলার অভিমান, তারপরে 3 দাগের গুলো চলে যাও। দেখো এক কথায় উত্তর দাও, কি বলা আছে, বিমলার অভিমান। কবিতাটির কবি কে? এটি কার লেখা? আমরা বললাম যে নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কি বিমলার অভিমান। বলছে নেমা একবার, বলছে কি নেওয়ার কথা বলা হয়েছে? আমরা বললাম যে তার ভাই যখন কাঁদছে তখন তার মা তাকে কি আদেশ দিচ্ছে যে যা মা বিমলা একবার গিয়ে নে। তখন বলছে তখন চুন, বলছে কখন চুন আনতে বলা হয়? যখন কি মায়ের ঝাল লাগে, যখন ঝাল লাগে, তখন পান খেতে যখন ঝাল লাগে তখন কি চুন আনতে বলা হয়। বলেছে যে মেঝেতে মাঝিতে ছায়ের নুরো, কে ছায়ের নুরো? এখানে বলে দিলাম। দেখো যে দুই ধারে সোনার চূড়ো যখন বলেছে দুই ভাইকে এবং দাদাকে, এখানে হচ্ছে ছায়ের নুরো বলতে কাকে বোঝানো হয়েছে? বিমলাকে। দেখো এরকম করে এইগুলো করবে,
তারপরে হ্যাঁ দেখো 5 দাগের 4 দাগের কি আছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এটাও করে রাখবে তোমরা। আর রচনা ধর্মী প্রশ্ন হয়তো খুব জোর, ওটা আগেরটা যদি 4 লাইন, এটা একটু বেশি করে লিখবে, 5 লাইন করে লিখবে, একটু তাহলেই হবে, একটু লিখবে তাহলে হবে। আর অর্থ লিখতে পারবে, এগুলো আগের পাতাতেই আছে, পড়বে মুখস্থ করবে, দেখে দেখে লিখবে না। তোমরা এই কাজগুলো অনেকেই করে থাকো, কিন্তু এগুলো করবে না। দেখো যে যুগ্ম অর্থাৎ একই রকম উচ্চারণ কিন্তু কি শব্দ যুগলের মধ্যে পার্থক্য, একই রকম উচ্চারণ অথচ কি বানানের মধ্যে পার্থক্য আছে। তো সেটাই বলছে দন্ত সহকার দন্তান্ন আকার কি হয়, সোনা। সোনা মানে হচ্ছে, দেখো এটা মিটিয়ে দিচ্ছি, দেখো 7 দাগে চলে যাও। একটা আছে ভার আর একটা আছে ভার। ভার মানে কি, ওজন। আর এই ভার মানে হচ্ছে পাত্র, যে মাটির পাত্রগুলো হয় সেটা। আর একটা আছে দেখো সোনা। এই সোনা মানে হচ্ছে কি অলংকার বস্তু বা গহনা। আর এই সোনা হচ্ছে কালবিশ্বকার দন্তান্ন আকার, সোনা মানে হচ্ছে কানে শুনতে পাওয়া। দেখো তাহলে বুঝতে পারলে, দেখো একই রকম উচ্চারণ অথচ যখন বানানটা আমরা লক্ষ্য করব তখন কি না এদের মধ্যে পার্থক্য, অর্থগত পার্থক্য দেখা যাবে। দেখো তারপরে আছে বাক্য রচনা আছে, বেমানান শব্দ আছে, এগুলো বানিয়ে লিখবে। আবার কি শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণগুলি আলাদা আলাদা করবে। দেখো কম, বিশেষ্য আর বিশেষণ তোমরা পড়েছো, কাকে বিশেষ্য বলে কাকে বিশেষণ বলে। দেখো কম আছে খোকা, খোকা কি একটা নাম, তাহলে এটা কোন ঘরে যাবে, এগুলো তোমরাই করবে, তোমরা পারবে। দেখো কম আছে, খোকা আছে, দুরন্ত আছে, ক্ষীর আছে, বেশি আছে, ঝাল আছে, নুন আছে, ছোট বড় আর পান, এই কোটা তোমরা করে রাখবে। আর দেখো যেমন আমি কিছু বলে দিচ্ছি, যে দেখো বিমলার অভিমান থেকে কোন কোন বানানগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের মনে হবে যে না এই বানানগুলো আমার ভুল হতে পারে, তাহলে কি গুলো মুখস্থ রাখবে। দেখো বিমলার অভিমান, এগুলো মনে রাখবে। তারপরে নবকৃষ্ণ ভট্টাচার্য, ক্ষীর বানান মনে রাখবে, অবনীর মনে রাখবে। তারপরে দুরন্ত, এরকম করে কি যে যে বানানগুলো তোমাদের মনে হবে যে আমি ভুল করতে পারি সেগুলো কি মুখস্থ করবে। মুখস্থ করার পর কি করবে, সেগুলোকে নিজে নিজে খাতায় লেখার চেষ্টা করবে। বেশ, দেখো এর পরের দিন তোমাদেরকে কি পড়াবো, তার পরের কবিতা কি, যে মাঠ মানে ছুট, কার্তিক ঘোষের লেখা। তো তোমরা কি করবে, কবিতাটি পড়ে রাখবে, বানানগুলো মুখস্থ রাখবে একদম, দিয়ে তারপরে তোমাদেরকে তারপরের দিন বলছে মাঠ মানে ছুট, এইটাই পড়াবো। তাহলে বেশ আজকের মতো এইটুকুই। দেখো আজকে ক্লাস 5 এর বাংলার কি পড়াবো, আগের দিন বলে দিয়েছিলাম যে মাঠ মানে ছুট, এটা পড়াবো।
কালিকা কার্তিক ঘোষ। দেখো এবার প্রথমে কি কবি পরিচয়টা জানবো। দেখো কি বলেছে, দেখো কার্তিক ঘোষ সম্পর্কে কবি পরিচিতি জানতে গেলে দেখো তার নিচে আছে, দেখো কার্তিক ঘোষ বলছে জন্ম হচ্ছে 1950 সালে হুগলি জেলায় প্রতাপনগর। বলছে তার বাড়ি কোথায়, যে হুগলি জেলার প্রতাপনগরে তার জন্ম। কত সালে, 1950 সালে। বলছে কবির শৈশবের দিনগুলি কেটেছে আরামবাগের নিকটবর্তী গ্রামে। তার শৈশব কোথায় কেটেছে, আরামবাগের নিকটবর্তী, তার কাছাকাছি একটা কোনো গ্রামে। বলছে স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। তাহলে কি সে স্কুল জীবন থেকেই তার লেখালেখি শুরু করেছে। বলছে তারপর তিনি আর থামেননি, সেই যে শুরু করেছেন তিনি এখনো থামেননি। বলছে শুধু ছোটদের জন্য লিখে তিনি বহু পুরস্কারে ভূষিত। বলছে শুধু কি ছেলে মানে ছোট বাচ্চাদের জন্য, মানে তোমাদের জন্য লিখে লিখে কি তিনি যে পুরস্কার ভূষিত হয়েছে। বলছে পেয়েছেন শিশু সাহিত্যের জাতীয় পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অভিজ্ঞান পুরস্কার প্রভৃতি। তাহলে তিনি কতগুলো দেখো পুরস্কার পেয়েছেন, দেখো পেয়েছে সাহিত্য, বলছে শিশু সাহিত্যের জাতীয় পুরস্কার একটা, ধরো এটা একটা আছে, বিদ্যাসাগর পুরস্কার দুটো হলো, সাহিত্য একাডেমি পুরস্কার তিনটে হলো, আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অভিজ্ঞান পুরস্কার। তাহলে কতগুলো হলো, মোট 5টা, আপাতত 4টে পেলাম। দেখো বলছে তার বিখ্যাত বই, এই বইগুলো মনে রাখবে। কি বলছে, যে একটি মেয়ে একা, হাত ছুমছুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, তারপরে আছে দেখো যে দলমা পাহাড়ের দুকলি, তারপরে এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল, আর কি ভীমের গদা। বেশ, পরের পাতা যাও। দেখো বলেছে জেনে রাখবো, কি বলছে কার্তিক, দেখো তিনি কিন্তু দেখো মৃত্যু সাল দেওয়া নেই, মানে তিনি এখনো জীবিত আছেন। দেখো কি বলেছে, দেখো কবি কার্তিক ঘোষ কোন জেলায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন। বলছে কোন বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেন। দেখো আমরা প্রথম পেজে পেলাম যে তিনি 1950 সালে হুগলি জেলায় প্রতাপনগরে জন্মগ্রহণ করেন। তিনি স্কুল জীবন থেকে তার লেখালেখি শুরু করেন। বলছে তার লেখা 4টি কবিতার বইয়ের নাম কি পেলাম, দেখো কটি বলেছে, দেখো 4টি বলেছে। দেখো 4টি লিখে দেবো, একটি মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, আর দলমা পাহাড়ের দুকলি। তাহলে এইগুলো লিখে দেবো, বা এ কলকাতা সে কলকাতা। এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই লিখবে। তাহলে দেখো প্রশ্নতে চলে যাও, এগুলো লিখে নিবে, একদম খাতাতে নোট করে ভালো করে ফ্রেশ করে লিখবে, যাতে পরে তোমরা খুঁজে পাও যখন পড়বে। কয়টাকে কি বলেছে, যে কবি কার্তিক ঘোষ হুগলি জেলায় কি পেলাম, গ্রামের নাম প্রতাপনগর। প্রতাপনগর গ্রামে কি করেন, জন্মগ্রহণ হয় তার।
দেখো তারপরটা দেখো বলেছে কোন বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেন? তিনি স্কুল জীবন থেকে। কে লেখালেখি শুরু করেন? দেখো তার লেখা 4টি কবিতার বইয়ের নাম কি? কি লিখবো? দেখো একটি লিখবো, একটি মেয়ে একা। কি বলেছিলাম আগের কোশ্চেনটা আগের দিন, যে বলেছিলাম যে কি দেবে? কোটেশন দেবে। দেখো তারপরে কি লিখবো? একটা উপরেটা মিটিয়ে দিচ্ছে, একবার দেখে নাও, দিয়ে ওটাখানে লিখবো আমি। আমার এটাতে লিখতে অসুবিধা হচ্ছে। দেখো কি লিখবো? আমার বন্ধু গাছ। আর একটা কি লিখবো? দুটো লিখবো এখনো, যে ভীমের গদা। আর একটা লিখবো যে এ কলকাতা সে কলকাতা। তাহলে লিখে ফেললাম তার 4টি কবিতা। এবার দেখো যে মোটামুটি ভাবে এইগুলো তোমরা এখনো পর্যন্ত জানো। এবার কবিতাটা পড়বে। দেখো মাঠ মানে ছুট। মাঠ বলতে একটা খেলার জায়গাকে বোঝাচ্ছে, মানে কি ছুট, অর্থাৎ ছুটে বেড়ানো। দেখো কি বলেছে? মাঠ মানে কি মজার, শুধু মাঠ মানে কি ছুট? বলছে মাঠ মানে কি মজায়, শুধু মাঠ মানে কি ছুট? মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। মাঠ মানে কি হল্লা শুধু, মাঠ মানে কি হাসি? মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি? মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন? মাঠ মানে কি নাচনা পায়ে বাজনা তা ধুম ধুম? মাঠ মানে কি সবুজ প্রাণের শাশ্বত এক দিক? মাঠ মানে ছোট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। ছুট মানে কি? ছুট মানে কি ছোটই শুধু? ছুট মানে কি আশা? ছুট মানে কি শক্ত পায়ে পোক্ত কোনো ভাষা? ছুট মানে কি সাহস শুধু? ছুট মানে কি বাঁচা? ছুট মানে কি ছোট পাখির অগাধ ভাঙা খাঁচা, আবল ভাঙা খাঁচা? ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে?
ছুট মানে তো জীবন, এবং ছুট মানে যে সোনা, ছুট মানে কি ছুটেই দেখো, আর কি কিছু বলবো না। দেখো খুব সুন্দর একটি কবিতা পড়লাম আমরা। দেখো কি বলছে, মাঠ মানে কি, অর্থাৎ মাঠ মানে কি শুধু ছুটে বেড়া। দেখো এখানে বলছে মাঠ মানে কি মজাই শুধু, বলছে মাঠ অর্থাৎ একটা খোলা জায়গা, খোলা পরিবেশ, সেখানে কি শুধুই মজা হয়। বলছে আবার দেখো বলছে মাঠ মানে কি ছুট, অর্থাৎ মাঠ মানেই কি ছুটে বেড়ানো। আবার বলছে দেখো মাঠ মানে কি অথই খুশি, যে খুশির শেষ নেই সেই খুশি। বলছে অগাধ লুটোপুটি, অর্থাৎ যে হাসি, যে খুশি, মানে এত হাসি এত খুশি, মানে হেসে হাসিতে খুশিতে কি লুটোপুটি খাচ্ছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দেখো সেটাই বলছে মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি। দেখো মাঠ মানে কি শুধুই কি হই হুল্লো করা, না মাঠ মানে কি শুধুই হাসি। দেখো মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। দেখো যখন আমরা খেলতে যাই কি করি, আমাদের ঘুম নেই চোখে, খালি কি হয় যে খেলবো, খেলতে যাব, বেড়াতে যাব, এরকম একটা খোলা হাওয়ায় বেড়াবো, খেলবো, নাচবো, গাইবো, মানে একটা মনে একটা অন্যরকম স্ফূর্তি তখন আমাদের মধ্যে দেখা যায়। তো সেটাই বলছে দেখো মাঠ মানে কি নিকেল করা বিকেল আসার দিন, মানে মাঠ কি শুধু সেই দিনের বেলা বিকেল বেলা। তারপরে দেখো বলছে মাঠ মানে কি নাচ না পায়ের বাজ না তা ভিন ভিন। বলছে মাঠ মানে কি যে নাচ না পায়ে, অর্থাৎ নাচ যে তা ভিন ভিন করে, সেটাই বলছে। দেখো মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন। বলছে এই যে সবুজ প্রাণ গোটা চারিধার একদম কি মানে পুরো চারিদিক একদম কি যে সবুজ প্রাণ, অর্থাৎ যে চারিদিকে সবুজ গাছপালা, সেটাই বলছে শাশ্বত এক দিক, মানে সবুজে ভরা এমন এক দিক। বলছে মাঠ মানে ছোট এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ, মুখে যে আওয়াজ করো সেই আওয়াজটি বলছে। দেখো ছুট মানে কি ছোটই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি শক্ত পায়ে পোক্ত কোনো ভাষা। এই যে শক্ত শক্ত পায়ে আমরা কি করি ছুটে যাই, সেটাই বলছে। দেখো ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। বলছে একটা ছেলে জীবনের যে প্রশ্ন সেগুলোই দেখো জেগে উঠেছে। ছুট মানে কি ছোট্ট পাখির আগুল ভাঙা খাঁচা। এই যে তোমরা এতদিন ধরে কি বলবো ঘরের মধ্যে বন্দি হয়ে আছে, তোমাদেরকে খোলা আকাশের নিচে যদি নিয়ে যাওয়া হয় তোমরা ছুটে বেড়াবে। দেখো সেটাই বলছে এতদিন পর্যন্ত ঘরে ছিলাম, এবার খাঁচা নিয়ে বেরোতে পেরেছি। তো সেটাই বলছে দেখো যে তার আনন্দ। সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনা, অর্থাৎ সাত সমুদ্র যে আছে সেই ঢেউগুলোকে ডেকে নিয়ে আসতে। দেখো সেটাই বলছি ছুট মানে তো জীবন, এবং ছুট মানে সে সোনা। ছুট মানে কি ছুটেই দেখা, আর কিছু বলবো না। দেখো এবার তারপরে চলে এসো কবিতার বিষয় সংক্ষেপ। নাম যদি গতি হয় তবে মাঠের, বলছে খেলার মাঠ হলো সেই গতির উৎস। বলছে জীবনের যদি অপর নাম গতি হয়, মানে এক জায়গায় স্থির না থেকে যদি চলে বেড়ানো হয়, গতিশীল থাকা হয়, তাহলে কি বলছে যে বলছে যে খোলা মাঠ হলো সেই গতির উৎস। তাহলে এই যে গতি মানে এই যে চলেই যাচ্ছ, সেটার উৎস কি খেলার মাঠ। তুমি খেলার মাঠে গিয়ে কি তোমার পায়ে কোনো লাগাম থাকবে না, তুমি কি ছুটে বেড়াবে, সেটাই বলছে। বলছে মাঠই মুক্ত জীবনের প্রতীক। বলছে মাঠই কি মুক্ত জীবন, যেখানে সবুজের খোলামেলা হাওয়া পাবে, সবুজের ছোঁয়া পাবে, সেটাই বলছে দেখো মুক্ত জীবনের প্রতীক। মাঠে বন্দি জীবন মুক্তি পায়, অর্থাৎ ঘরের ভিতরে যে থাকে যারা, তাদেরকে একটা খাঁচার মধ্যে বন্ধ থাকে, সেটাই বলছে বন্দি জীবনের মুক্তি পায়। দেখো মাঠটাই সবুজ প্রাণের চিরন্তন প্রদীপ। দেখো মাঠটি হচ্ছে কি এই যে সবুজ প্রাণ চিরন্তন প্রদীপ, যে প্রদীপ কোনোদিন নিভে না, সেটাই বলছে এই সবুজ প্রাণ। দেখো মাঠই সংসারের আগল ভেঙে মানুষকে খাঁচা মুক্ত পাখির মতো উল্লাস এনে দেয়। এই যে তুমি সবুজের সংস্পর্শে গেলে তোমার মধ্যে কি একটা নিজে থেকে একটা অন্য রকমের স্ফূর্তি চলে আসে। সবুজের ছোঁয়া পেলেই মনে কি হয় একটা অন্য রকমের আবেগ, একটা অন্য রকমের মন একদম
চঞ্চল না স্থির, একদম মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, সেটাই বলছে। দেখো মাঠ মানে ছুটে চলা, আর ছুট মানে ফুটন্ত প্রাণ। এই যে মাঠ যখনই দেখি ছুটে চলো মানে গতিশীল, কোনো লাগাম নেই সেরকম বলছে। আর ছুট মানে কি ফুটন্ত প্রাণ, অর্থাৎ একটা নতুন, একটা উজ্জীবিত, একটা প্রস্ফুটিত একটা প্রাণ, সেটাই বলছে। দেখো বলছে এই সত্যকে কবি কবিতার মধ্যে তুলে ধরেছে। মানে একটা সবুজের একটা ছোট একটা যে মাঠ, অর্থাৎ খেলার মাঠ বলো বা এরকম মাঠ বলো, তো সেই মাঠের এই চিত্রটাকে তিনি তুলে ধরেছেন। দেখো এবার তোমরা শব্দার্থগুলো করবে আর বানান তো অবশ্যই করবে, আর এই উত্তরগুলো ভালো করে লিখে নেবে। এবার দেখো হাতে কলমে আছে। দেখো মাঠ মানে সবুজ প্রাণের, বলছে জ্বলন্ত একদিক, শাশ্বত একদিক, উজ্জ্বল একদিক, না অনির্বাণ একদিক। আমরা কি করলাম, দেখো মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিক, তাহলে এখানে কি হবে যে শাশ্বত একদিক। দেখো এগিয়ে যাবার ধ্বনি হলো, এগিয়ে যাবার ধ্বনির কি হলো যে পিপির পিপির পিপ, আর একটা আছে হিপ হিপ হুররে, না আছে যে কিচির কিচির কিচ, আর চল রে চল। দেখো আমরা এখানে কি বললাম, পিপির পিপির পিপ। দেখো তাহলে এইটা হচ্ছে এগিয়ে যাওয়ার ধ্বনি। দেখো কবি বলেছেন ছুট মানে কি, ছুট মানে সকাল, দুপুর, সোনা না রূপো, ছুট মানে সোনা, তাহলে এখানে সোনা লিখবো। তারপরে ছুট মানে ছোট্ট পাখির, বলছে দুয়ার ভাঙা খাঁচা, মুক্ত প্রাণীর গান, উড়ে যাওয়ার সাহস, না অগল ভাঙা, আগল ভাঙা খাঁচা, তাহলে এখানে কি হবে আগল ভাঙা খাঁচা। তারপর শূন্যস্থান পূরণ করো, তোমরা নিজেরাই পারবে, এক কথায় উত্তর দাও, এগুলো তোমরা নিজেরাই সব পারবে, কারণ তোমরা এখন অনেকটাই বড় হয়েছে। যদি না পারো বলবে, করে দেব, তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করে রাখবে। বেশ, এর পরের দিন তোমাদেরকে কি পড়াবো, যে ঝড়, মৈত্রী দেবী। তাহলে এর পরের দিন তোমাদেরকে পড়াবো ঝড় আর মৈত্রী দেবী, পড়ে রাখবে দুবার। আর মৈত্রী দেবী সম্পর্কে যে কবি পরিচিতি আছে সেগুলো জেনে রাখবে, আর এই যে তার পাশে জেনে রেখো নোট আছে, এগুলো সবগুলোই তোমরা করে রাখবে। আর দুষ্টুমি করবে না বাড়িতে, পড়াশোনাগুলো করবে সব ঠিকঠাক করে। আর এটুকুই বলার আজকের মতো, এখানে।